দর্শক, টাইম টেলিভিশনের সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রেস ভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আজকে আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি যুক্তরাষ্ট্রে সফররত জনাব শাহেদ আলমকে। জনাব আলম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন বা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই অনুষ্ঠানে মূলত বাংলাদেশের সংবাদপত্রের, বিশেষ করে দুই একটা প্রধান সংবাদপত্রের প্রধান শিরোনামগুলি আমরা আলোচনা করে থাকি, আর স্থানীয় কিছু সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আপনি যখন স্টুডিওতে বসে আলাপ করছি তখন যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্ক একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেটা হলো যে গতকালকে যে ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী কেন্দ্রে যে ঘটনা ঘটছে, যে এটা হামলার ঘটনা ঘটছে, এক্ষেত্রে অনেকেই যে সন্ত্রাসী সংগঠন বলতেছে একজন মুসলিমও দুজন গ্রেপ্তার বা তাদের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। সব মিলিয়ে সেই বিষয়ে আমরা আলাপ করব। এরপরে কদিন ধরেই বিশেষ করে মুসলিম আর সন্ত্রাস, জঙ্গিবাদ এসব ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিও এক প্রকার সরব বলা চলে, বিশেষ করে প্যারিস আক্রমণের পরে। জি, আপনি যদি আমরা সেখান থেকে শুরু করি, কালকের ঘটনা দিয়ে যদি শুরু করি জনাব আলম। এই ঘটনাটা আসলে অনেক দুঃখজনক ঘটনা এবং গোটা আমেরিকা জুড়ে আসলে মুসলমানরা তো সারা বিশ্বে নিগৃহীত। তার পেছনে কারণও আছে, কারণ বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ, যে সব গন্ডগোল হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে আপনি দেখেন কেন্দ্র করে সবগুলোই মুসলিম দেশ। তো সেই মুসলিম দেশে যারা এইসব ঘটনার শিকার, তারা সমস্ত পৃথিবী জুড়ে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে যাওয়ার চেষ্টা করছে এবং বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু তাদের প্রতি সেই সব যুদ্ধ বিধ্বস্ত শরণার্থীদেরকে আশ্রয় দেবেন বলেই বিশ্ব নেতৃবৃন্দ একটা মতৈক্যে পৌঁছেছে। তার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রে কিছু মানুষ নেওয়ার কথা। এই ঘটনার মধ্যে দিয়ে প্যারিসের যে আক্রমণ, সেইটার কারণে এই বিতর্ক যখন তুঙ্গে, তখন এই ধরনের একটা ঘটনা ক্যালিফোর্নিয়াতে ঘটলো। আসলে এই ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়। আমি এসে বিশ্লেষণ করে যেটা দেখলাম যে গত এই এবছরেই প্রায় 321তম গোলাগুলির ঘটনা ঘটেছে। কিন্তু এটা বড় বলা হচ্ছে এই কারণে যে এর আগে একটা স্কুলে এলোপাথারি গুলিতে যে 24 জন শিশু নিহত হয়েছিলেন, তারপরে আপনি যদি সংখ্যার দিকটা দেখেন তাহলে গতকালকের হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এবং খুবই দুঃখজনক ঘটনা হলো সেই হত্যাকাণ্ডের পেছনে যাদেরকে সন্দেহভাজন হিসেবে পুলিশ দেখাচ্ছে এবং যাদেরকে গুলি করে মেরেছে তারা দুইজন মুসলিম। তো এইটা নিয়ে আসলে এখানকার, আমিও দেখলাম সকাল থেকেই নানান জায়গায় গিয়েছি, কথা বলছি, এখানকার মুসলিমরা খুবই ক্ষোভ এবং ঘৃণা এবং একই সাথে তারা ভেঙে পড়েছেন কিছুটা, যে না, এই ঘটনায় গোলাগুলির ঘটনা যেমন 3 দিন আগেও 4 দিন আগেও গত সপ্তাহে কলোরাডোতেও এরকম গোলাগুলির ঘটনা ঘটেছে একটা অ্যাবর্শন ক্লিনিকে, যতদূর আমি জেনেছি। সেখানে কিন্তু মানুষের ধর্মীয় পরিচয়টা আসে নাই, কিন্তু এখানে আসছে। কেননা মুসলিমরা বিশ্বাস করে যে তারা এইসব ঘটনার সাথে সম্পৃক্ত তারা নন, এবং যারা নিজেদের নাম ভাঙে এইসব ঘটনা ঘটাচ্ছেন বহির্বিশ্বে, প্যারিসে কিংবা অন্যান্য জায়গায়, তাদের নামের সাথে মুসলিম নামটা আছে। সম্ভবত আমারটাও আছে। এজন্য আমি খুব ইনসিকিউর ফিল করি, আমি খুব ছোট মন হয়ে যায় আমার, যে না, এই ধরনের ঘটনা ঘটা উচিত না, এগুলো মানবিকতার বিরুদ্ধে অপরাধ। তো সেই ধরনের ঘটনা ঘটছে, সেইটা নিয়ে তো পুরো নিউ ইয়র্ক কেন, পুরো আমেরিকায় নিশ্চয়ই শোকাগ্রস্ত। আমিও দারুণভাবে শোকাগ্রস্ত যে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। যদি পেছনে যাই, যেটা বলছিলাম যে রাজনীতিতেও এর ধরনের ঘটনার কথা আলোচিত হচ্ছে, যেমন ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে নিয়ে এটা যেটা আমি গত 1 মাসে ভ্রমণে আমি যেটা দেখলাম যে বাংলাদেশেও নির্বাচনের আগে না অনেক বিষয় নিয়ে কথা হয়। আমি দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতেও যখন নির্বাচন আসে তখন মুসলিম প্রতিবেশী বাংলাদেশ, এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা হয়। এখানেও তার ব্যতিক্রম নয় বলে আমার মনে হচ্ছে। নির্বাচনের আগ দিয়ে যখন রিপাবলিকান দলে প্রার্থী মনোনয়ন নিয়ে দৌড়ঝাঁপ চলছে, ডোনাল্ড ট্রাম্প একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য তার এই তির্যক মন্তব্য ছোড়া হচ্ছে এবং সেখানে মুসলিমদেরকেও বলা হচ্ছে আলাদা করে, বিশেষত সিরিয়া এবং ইরাকের যেসব রিফিউজি সেই সব কেন্দ্র। আমি ডোনাল্ড ট্রাম্পের অনেক বক্তব্যের সাথে একমত না ব্যক্তিগতভাবে। আবার মনে করি যে আমেরিকার মতো দেশের কিছুটা নিরাপত্তা বিধানে সচেষ্ট হওয়া দরকার। কারা আসছে, কিভাবে আসছে না আসছে, আমি একেবারেই ডোনাল্ডের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু ওনার মতো পাগলা ঘোড়ার মতো বক্তৃতা আমি সমর্থন করি না। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে একজন সুস্থ মানুষ বলে মনে করেন না।
কারণ তার কথাবার্তা ঠিক নাই, খুবই বর্ণবাদী আচরণ, খুবই সাম্প্রদায়িক, এবং ওনার মাথায় কোনো পরিকল্পনা আছে দেশ চালানোর, এটা আমি একজন একজন ভিজিটর হিসেবে আমার মনে হয় নাই। উনি খুব হুমসিকাল কথাবার্তা বলেন। যেমন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সিরিয়াতে সন্ত্রাস দমন করবেন কিভাবে, উনি বলছেন বোম মেরে সব সাবাড় করে ফেলবো। কিন্তু বোম মারা তো সমাধান নয়। একটা জায়গায় আপনি যখন বোম মারবেন সেখান থেকে মানুষ ডিসপ্লেসড হয়ে যাবে, যেটা হয়েছে সাম্প্রতিক কিছুদিন আগে সিরিয়ার যুদ্ধে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা জীবনে আশ্রয়ের জন্য ছুটছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশে। তো যখন পৃথিবীতে স্বাভাবিক বসবাস ব্যাহত হয় তখন অস্বাভাবিকতা তৈরি হয়। তো এগুলো অনেক স্ক্রুটিনাইজের বিষয়, অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয়। তো সেসবগুলো নিয়েও দেখছি এবং আলাপ করছি। এবং এই সাম্প্রতিক সময়ে দেখলাম রাজনীতিবিদদের মধ্যে ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, অভিবাসী, আমেরিকার মতো একটা দেশ যেটা অভিবাসীদের দেশ, সেখানে অভিবাসী বিদ্বেষের মতো মনোভাব তৈরি হচ্ছে। সেইটাই সব সন্ত্রাসবাদের কারণেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই হচ্ছে। সেইটাকে পুঁজি করছেন রিপাবলিকান কিছু সদস্য। এখন আমি জানি না, এটা মার্কিন জনগণের বিষয়, ভোট কোন দিকে যাবে না যাবে। কিন্তু বিষয়গুলো নিয়ে আমি মজা পাচ্ছি এবং খোঁজ খবর রাখছি, এটা ঠিক। আসলে এই নির্বাচনের জন্য হয়তো আমাদের আরো 1 বছর অপেক্ষা করতে হবে, যেহেতু 2016 সালের নভেম্বরেই নির্বাচনটা হবে। আমরা যদি এখন একটু বাংলাদেশের পত্রিকাগুলি ঘুরে আসি, সেটা হলো যে আমার কাছে এখন প্রথম আলোতে যেটা আছে, ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 33 জন কাউন্সিলর, যদিও বা তারা একটু বিস্ময়কর চিহ্ন দিয়েছেন, এটা পৌর নির্বাচন নিয়েই ওরা প্রতিবেদনটি করেছেন। তারপরে যেটা আছে মানবজীবন পত্রিকায়, বিদ্রোহ বিশৃঙ্খলা দূর শিবিরে বলা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দূর শিবিরেই এ ধরনের বিশৃঙ্খলা আছে। তারপরে সমুদ্র সীমার রায় মানছে না মিয়ানমার। এই 3টা বিষয় নিয়ে যদি আমরা আলাপ করি, প্রথমে যেটা পৌর নির্বাচনটা নিয়ে আলাপ। তো 5 জানুয়ারি নির্বাচন নিয়ে ব্যাপক অভিজ্ঞতা আপনার আছে বাংলাদেশে সাংবাদিকতা করতে গিয়ে, যদি বলেন যে এখন পৌর নির্বাচন। আসলে আপনি ঠিকই বলছেন, যেই ধরনের নির্বাচনের অভিজ্ঞতা আছে এবং যে ধরনের ঘটনা এর আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে, আমি সচক্ষে যেসব দেখেছি সেই অনুযায়ী আপনার এই পুরো নির্বাচন নিয়ে আমার আসলে কোনো আগ্রহ টানে না। কিন্তু এটা বেশি একটা বিরাট সংখ্যক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ তার কারোর পরিচিত দুলাভাই, কারোর পরিচিত এলাকার মানুষ, সে চেয়ারম্যান হবে, পৌরসভার চালাবেন, এগুলো ব্যাপক আগ্রহের বিষয়। আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, যখন বলছেন আমি তখন একটু ভিতর ভিতর হেসেছি। কারণ হলো বাংলাদেশে যে জাতীয় সংসদ চলে, যেই সরকার এর অধীনে দেশ চলছে, সেই সরকারের জাতীয় সংসদের 154 জন সংসদ সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে। সেই সিটি কর্পোরেশন নির্বাচন, সিলেট সিটি কর্পোরেশন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন বলেন, আমি 3টা সিটি কর্পোরেশন নির্বাচনে থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখে এসেছি, কাভার করে এসেছি। কিন্তু তারপরে আমরা কি দেখছি, ওই নির্বাচনগুলোতে যারা জয়ী হয়েছিলেন তারা এখন সবাই জেলে, সবাই কারাগারে। কিন্তু এরপরেও মানুষের নির্বাচন কেন্দ্রিক যে আগ্রহ, সেটা কখনো যায় না, নষ্ট হয় না। এটা একটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক। নির্বাচন নিয়ে যারা খেলেন, নির্বাচনকে যারা কলঙ্কযুক্ত করেন, তারা হয়তো তাদের কাজ করে যাচ্ছেন কিংবা যাবেন, কিন্তু মানুষের যে নির্বাচন কেন্দ্রিক আগ্রহ, সেটা যে নষ্ট হচ্ছে না, এটা আসার কথা। এটাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তারই ধারাবাহিকতায় এই যে পৌর নির্বাচন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে, নির্বাচনের দিন মারামারি হবে, প্রচুর গোলাগুলি হবে, মানুষ হয়তো মারাও যেতে পারে, আমি জানি না কি হবে। কিন্তু যদি নির্বাচনে ভোটাধিকারের যদি বিষয়টা থাকে, এই নির্বাচনও গুরুত্বপূর্ণ এবং সেগুলো না হোক সেটাই আমি চাই। এবং নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটুক সেটাই চাই। কিন্তু সামগ্রিক দিক থেকে যে রাজনীতির একটা বন্ধত্ব ছিল, বেগম জিয়া দূরে, বিএনপি নাই, জামাত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, একমাত্র আওয়ামী লীগ এবং তার শরিকরাই মাঠে সব জায়গায়, এর মধ্যে দিয়েও যে একটা নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে অনেকে অংশগ্রহণ করছেন, নিশ্চয়ই একটা আমেজ তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে নাই দেশে, বলতে পারবো না, নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে এবং নির্বাচন ভালো হোক সেটাই চাই। কিন্তু আপনি জানেন যে 5 জানুয়ারিতে যারা ভোট দিতে পারে নাই, মানুষ কিন্তু একটু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা প্রত্যাশা করি যে মানুষ তার নিজস্ব ভোটটা, তার অধিকারটা প্রয়োগ করতে পারে, এই দুধের স্বাদ ঘোলে মেটানোর সেই প্রত্যাশা আমরা করতে পারি। সমুদ্র সীমার রায় মানছে না মিয়ানমার, অনেক কাঠকট পুড়িয়ে অনেক দিন পর বাংলাদেশ সমুদ্র সীমার রায় পেয়েছে, কিন্তু এখন বলছে যে সে রায় মানছে না। মানবজীবন পত্রিকার শিরোনাম এটা।
এটা এটা আন্তর্জাতিক রাজনীতির বিষয় এবং পলিসির বিষয়। নিশ্চয়ই এই ধরনের একগুঁয়ে মন মানসিকতা ছিল, গোয়ার্তুমি ছিল মিয়ানমারের সামরিক সরকারের শাসন আমলে। আমরা দেখেছি থেন সেইন যখন এটা ক্ষমতায় ছিলেন, একটা যুদ্ধ পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল আমাদের মায়ানমার সেন্ট মার্টিন সীমান্তে, কারণ তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় করছিল। যাক, এরপরে যে রায়টা হলো ইন্টারন্যাশনাল কোর্টে, তার প্রেক্ষিতে আমরা যে আমরা পেলাম, আমরা কিন্তু ঢাকঢোল বাজিয়ে আমরা এই বিজয় উদযাপন করেছি। এখন যদি রায় না মানে, নিশ্চয়ই এটা আদালতের রায়, এটা তো পলিটিক্যাল কোনো রায় না, আদালতের রায়, ইন্টারন্যাশনাল আদালত এটা দেখবেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এখন সেখানে একটা গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় বসতে যাচ্ছে কিংবা বসেছে। অং সান সুকি, আপনি জানেন তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা নির্বাচনে জয়লাভ করেছে এবং তারা সরকার গঠন করবে সুকির নেতৃত্বে। সে যেহেতু গণতান্ত্রিক নেত্রী হলে নিশ্চয়ই আইনের প্রতি শ্রদ্ধা থাকবে, এবং এটা আমার মনে হয় দ্বিপাক্ষিকভাবে এবং ইন্টারন্যাশনাল কোর্ট আছে, সেগুলো সলিউশন করা সম্ভব। আমরা প্রত্যাশা করি সেটা যাতে সমাধান হয়, যে কূটনৈতিকভাবে সরকার সংশ্লিষ্টরা নিশ্চয়ই সেটা আমলে নেবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কঠোর গোপনীয়তায় জামাতের সব কার্যক্রম, কদিন আগে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যে ফাঁসি হয়েছে, সে ফাঁসির পরবর্তী এখন জামাতের নতুন সেক্রেটারি জেনারেল কে হবেন একজনের নাম শোনা যাচ্ছে। এরপরে তারা যা কর্মকাণ্ড করছেন দলের ভিতরে খুবই গোপনীয়তার সাথে এটা করছেন। এটা কি দলের অস্তিত্ব টিকানোর জন্য? এদিকে আবার কারা করেছে এই শিরোনাম, কারা করেছে? মানবজীবন। আচ্ছা, যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বরে মন্ত্রিসভায় জামাতকে নিষিদ্ধের প্রস্তাবটা উঠবে, যে জানুয়ারিতে যদি সংসদে এটা ওঠে, কিন্তু এর আগে আবার আদালতে একটা অনিষ্পন্ন বিষয় আছে। সব মিলে জামাতের এই মুহূর্তের গোপনীয়তাটাকে কিভাবে আপনি মূল্যায়ন করেন? আমার মনে হয় জামাত তো গোপনীয়ভাবে কাজ চালাচ্ছে অনেকদিন থেকেই, এখন তো আর এটা নতুন বিষয় না। এবং জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, তারা বলে ভোটের রাজনীতি করে, কিন্তু এবং সরকার বলে তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত। এখন ওরা যদি নতুন করে আসে সেটাই বরঞ্চ ভালো। জামাতের রাজনীতি থাকুক, ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই না বাংলাদেশে জামাতের রাজনীতি থাকুক। বিশেষত যুদ্ধাপরাধের বিচারের পর যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধের সাথে জামায়াতের নাম সম্পৃক্ত হওয়ায় এটার যে ইমেজ সংকটে পড়েছে যে দলটা, সেটা জনসমক্ষে এখন তারা ভোটের রাজনীতি কিভাবে করবে, নিশ্চয়ই এদের জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থন যাদের আছে তারা এই জামায়াতের সমর্থক হিসেবে সমাজে একটা কোণঠাসা কিংবা আলাদা পরিচয় বহন করবে, যেটা একটা সার্বক্ষণিক দ্বন্দ্বের মধ্যে থাকবে। ধরেন 5 বছর হয়তো তারা রাজনীতি করলো, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু যখন আবার নতুন করে ক্ষমতায় আসবে তখন এই জামায়াত এবং আওয়ামী লীগ এই ঝামেলা থাকবেই। সুতরাং মন্ত্রিসভা যদি জামায়াত নিষিদ্ধ করে, আমার মনে হয় এটা জামায়াতের জন্যও ভালো, কারণ নতুনভাবে তারা আসতে পারবে এবং বাংলাদেশের রাজনীতি থেকে যুদ্ধাপরাধের যে কলঙ্ক কিংবা যে অভিযোগ, সেটা আসলে দূর হওয়া দরকার। তারা যেহেতু ভোটের রাজনীতি করে, তারা আন্ডারগ্রাউন্ড পার্টি না, তাদের দাবি ভোটের রাজনীতি যদি করতে হয় তাহলে একেবারে যেহেতু এটা একটা আঘাত তাদের প্রতি এসেছে এবং বাংলাদেশের বেশিরভাগ সচেতন জনগোষ্ঠী মনে করে যে জামায়াত ইসলামী আসলেই বাংলাদেশের ঘৃণিত একটি রাজনৈতিক দল, তো তাদের উচিত হবে আসলে ধুয়ে মুছে আবার রাজনীতিতে আসা। সেটা আমার ব্যক্তিগত অভিমত, যদি তারা রাজনীতি করতে চায়। আর নাহলে এই নামে যদি করে, তারা খুব বেশি দিন হালে পানি পাবে না। আর এটা যদি হয়, কারণ আপনি জানেন ইতিমধ্যে যুদ্ধাপরাধের রায় নিয়ে বিতর্ক আছে দেশের ভিতরেও, কিন্তু আবার সেই রায় নিয়ে যখন পাকিস্তান কথা বলে তখন কিন্তু আর সন্দেহ থাকে না যে এরা আসলে পাকিস্তানের রাজনীতির সাথে সম্পৃক্ত। তা আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি চাইবো না যে ভারত কিংবা পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট থাকুক। বাংলাদেশের আর কারণ নাই, জামায়াতের আছে, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সুতরাং আমার মনে হয় যদি তারা বাংলাদেশের রাজনীতি করতে চায়, নতুনভাবেই করা উচিত, আমি অন্তত এই বিশ্বাস করি। জনাব শাহেদ আলম, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আবার আপনার সাথে আলোচনায় যোগ দেব। নিশ্চয়ই। দর্শক দেখছিলেন প্রেস ভিউ, নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছে শীঘ্রই, সঙ্গেই থাকুন। Hi, I'm Dr. Yvonne Khan.
Welcome to Cons. Cons Tutorial is New York's #1 tutorial for Common Core, citywide ELA and math, summer program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Cons Tutorial, where we educate for life. Call today. I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accident, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবত অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রেস ভিউ। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি যুক্তরাষ্ট্র সফররত জনাব শাহেদ আলমের সঙ্গে। জনাব আলম, আমরা বিরতির আগেই যুক্তরাষ্ট্রের রাজনীতি, বাংলাদেশের জামায়াতের রাজনীতি, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমার কাছে এখন প্রথম আলো, আপনি নিশ্চয়ই জানেন যে প্যারিসে এখন বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যেটা আপনার প্রতি দৃষ্টি দেওয়া সেটা হলো যে আপনি আসলে পরিবেশ সাংবাদিকতা নিয়ে অনেক কাজ করেছেন এবং সেটা স্বীকৃতিও আপনি পেয়েছেন, আপনি পুরস্কার পেয়েছেন। সব মিলে আপনি দূর থেকে হলেও নিশ্চয়ই বিশ্ব জলবায়ু সম্মেলনটা আপনি পর্যবেক্ষণ করছেন। আপনি যদি সেটার বিষয়ে একটু বলেন। এরপরে প্রথম আলোতে আরেকটা পাশে যে নিউজ আছে সেটি হলো দূষিত খাবারে বছরে মৃত্যু 4,20,000 মানুষের। এটা বিশ্ব জলবায়ু সম্মেলনের উপস্থাপনের জন্য বিভিন্ন, বিশেষ করে WHO এই প্রতিবেদনটা প্রকাশ করেছে। আপনি যদি এই দুটো নিয়ে বিশ্লেষণটা শুরু করেন। প্রথমেই আমি ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। প্রথমে আমি জলবায়ু সম্মেলন নিয়েই কথা বলবো। এবারের প্যারিস সম্মেলনটা আসলে বেশ গুরুত্বপূর্ণ দুটি কারণে। একটা কারণ হলো যে এবার বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে শীর্ষ যেসব দেশ, NX 1 কান্ট্রি যেগুলো বলা হয় যে পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত দেশগুলো, সেই সব শিল্পোন্নত দেশগুলোর যেই দেশ মোড়ল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং এই জলবায়ু যে পরিবর্তিত হচ্ছে এবং এর বিরুদ্ধে যে সোচ্চার হতে হবে, এবারেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন। সেটা এই বিশ্ব জলবায়ু সম্মেলন বলেন, পরিবেশ নিয়ে যারা কাজ করছে যারা বলেন, তাদের জন্য সবচেয়ে বড় একটা খুশির খবর আমি বলবো। যোগ করে দিতে চাই, উনি কিন্তু কার্বন নির্গমনের জন্য নিজেকেও দায়ী করে বক্তব্য দিয়েছেন। বক্তব্য বলছে আমি এই দায় এড়াতে পারি না। আমি সেটাই বলছি যে এই প্রথম আমরা, কারণ আমরা দেখছি, আমি নিজেও যখন ঢাকাতে এই নিয়ে আন্দোলন করেছি, ক্যাম্পেইন করেছি জলবায়ু, আমি দক্ষিণ আফ্রিকাতে জলবায়ু সম্মেলন কভার করতে গিয়েছি। এরপরের গত 4-5 বছর যাবত আমরা এই যখন বিশ্বব্যাপী বলা হচ্ছে যে বিশ্বকে যদি আপনি বাঁচাতে চান তাহলে এই যে প্রতি বছর যে তাপমাত্রা বাড়ছে সেটাকে কোনোভাবেই 2 ডিগ্রি সেলসিয়াসের উপরে বাড়তে দেওয়া যাবে না, এটা সর্বোচ্চ এটার মধ্যে রাখতে হবে। এখন যেভাবে বাড়ছে সেটা একটা পাগলা ঘোড়ার মতো বাড়ছে। তো সেটা যদি আপনি করতে চান তাহলে এখনই আপনাকে একটা লিগালি বাইন্ডিং ট্রিটির মধ্যে আনতে হবে যে পৃথিবীর সব দেশ মিলে ওয়াদা করবে যে আমি আমার দেশ থেকে এর বেশি কার্বন নির্গমন হবে না, ওই দেশ ওয়াদা করবে এর বেশি কার্বন নির্গমন হবে না। কিন্তু সেটা তো সমস্যা, সেটা সম্ভব না। এই কারণে যে উন্নয়নের, আপনি সবাই উন্নয়ন চায়, এখন উন্নয়ন করতে গেলে আপনাকে ইটের ভাটা কোয়াত করতে হবে, উন্নয়ন করতে গেলে আপনাকে ফসিল ফুয়েল জ্বালানি তেল ব্যবহার করতে হবে, ধোঁয়া ছেড়ে আপনাকে আকাশ দূষিত করতে হবে, ইন্ডাস্ট্রি, কলকারখানা, গাড়ি। তো সবকিছু মিলিয়ে আপনি উন্নয়নের যে গতি এবং এই গতির কারণে যে পৃথিবী যে দূষিত হচ্ছে সেটাকে দুঃখিত আপনার এই 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আনতে হলে বিশ্বব্যাপী মানুষের ব্যাপক ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, ইউরোপের কয়েকটা দেশের সাথে, যারা পৃথিবীর সবচেয়ে শীর্ষ দূষণকারী, কার্বন নির্গমনকারী রাষ্ট্র।
এদের মধ্যে থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই আমি দেখলাম এবার তিনি জনসমক্ষে বলছেন, শুধু তাই না, তিনি স্বীকার করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দায় আছে এবং তিনিই বলছেন যে এই কয়েকটা দিন যে সম্মেলন চলছে সেই সম্মেলন থেকে একটা ফলাফল আসতে হবে, না হলে পৃথিবীকে বাঁচানো সম্ভব না। তো এইটা পরিবেশ আন্দোলনকারীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি অনুধাবন করছে। নিশ্চয়ই এটি বই পড়ে কিংবা পত্রিকা পড়ে অনুধাবন করছেন। আপনি জানেন বারাক ওবামা কিছুদিন আগে আলাস্কায় গিয়েছিলেন, উনি সেখানে যে দেখছেন কিভাবে বরফ গলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নিউ ইয়র্কে কয়েকদিন আগে স্যান্ডি আক্রমণ করেছে, এখন যখন কথা বলছি তার 4-5 দিন আগে টেক্সাসে বন্যা হচ্ছে, অন্তত 7 জন মারা গেছে। তো এইগুলো তো আগে ঘটতো না মার্কিন আমরা বাংলাদেশের মানুষ যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস এত বেশি দেখছি, বাংলাদেশে অন্যান্য যারা আন্দোলন করছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এগুলো টাচ করে নাই কখনো। এখন একটু একটু করে যখন টাচ করছে তখন তিনি বলতে শুরু করেছেন। তো এই জন্য এটা একটা বড় কারণ, বড় অগ্রগতি এটা। কিন্তু আবার একই অর্থে অগ্রগতি না এই কারণে যে গত 15-20 বছর ধরে রিও থেকে যখন ধরিত্রী সম্মেলন শুরু হলো তখন থেকে আমরা দেখছি সেখানে প্রতি বছর এই সম্মেলন হয়। এমনকি এর আগে যে একটা চুক্তি ছিল কিয়োটো প্রোটোকল, যেটার আন্ডারে উন্নত দেশগুলো একটা আইনি বাধ্যবাধকতার মধ্যে ছিল, আমরা দেখলাম ডারবানে সেই প্রোটোকলটা উইথড্র হয়ে গেল। তার মানে এখন কোনো আইনি বাধ্যবাধকতা নেই, দরকার সেটাই প্যারিস সম্মেলনে হয় কিনা সেটা দেখার বিষয়। আমরা প্রত্যাশা করি যেহেতু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশও ব্যাপকভাবে শিকার হয়, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে এবারের সম্মেলনে ভালো কিছু আসবে। আপনি বলছেন পরিবেশের কথা যখনই আসছে তখন দেখছি নয়া দিগন্ত পত্রিকা তাদের প্রধান শিরোনাম, চয় পণ্যে বাধ্যতামূলক ব্যবহার, পাটের ব্যাগ নিয়ে বিতণ্ডা, বলছে যে বিশেষ করে পলিথিনকে বিকল্প হিসেবে ব্যবহার করতে চাচ্ছে পরিবেশ রক্ষার জন্য। এইটা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে এটা ইতিবাচক? তো পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সব জায়গায়। হ্যাঁ, এটি অবশ্যই আমরা চাচ্ছি। আমরা ঢাকাতে নিয়েও যখন আমরা কাজ করেছি, আমাদের সবুজ পাতা নামক একটা সংগঠন আমরা পরিবেশ নিয়ে কাজ করি, সেখান থেকেও আমরা আরো কয়েকটা সংগঠনের সাথে কাজ করেছি পলিথিন বন্ধ করে পাটের ব্যবহার নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে একটা সমস্যা দেখেছি, সমস্যাটা হলো আপনি যখন ভালো ভালো কথা বলবেন, ভালো কথা বলতে ভালো লাগে যে না পলিথিন বন্ধ করো, পাটের ব্যাগ চালু করো, এটা বলতে গেলে ভালো, কিন্তু ব্যবহারিক যে অভ্যাস মানুষের সেটা বদলানো খুবই কঠিন। সেইটা সম্ভব হয় তখনই যখন যদি আপনার হাতের কাছে আপনি বিকল্প পন্থাগুলো, বিকল্প মাধ্যমগুলো আপনি তুলে দিতে পারেন। তো বিকল্প পন্থা মাধ্যম আমাদের হাতে নেই। আমরা এখন বাজারে গেলে 1 কেজি কাঁচামরিচ নিলে ইজিলি আমরা একটা পলিথিন ব্যাগ আমাদের কাছে দোকানে দিতে পারছেন, তিনি কিন্তু একটা পাটের ব্যাগ আমাদের দিতে পারছেন না, কারণ তার ওই পাটের ব্যাগটা কিনতে হচ্ছে 2 থেকে 3 টাকায়, ক্ষেত্র বিশেষে এটা 8 থেকে 12 টাকা। এখন 10 টাকার পণ্যে আপনি কিভাবে 3 টাকার ব্যাগ একটা দোকানে দিবেন? আমরা সরকার সবাই মিলে যদি এটি নিশ্চিত করতে পারতাম যে এখন থেকে যে কোনো পণ্য, ছোট বড় পণ্য, সরকার প্রাথমিকভাবে ভর্তুকি দিয়ে হলেও পলিথিনের ব্যাগ যেন বন্ধ হয়, সেজন্য পাটের ব্যাগ সরবরাহ করবেন দোকানীদের কাছে, যে এটা তোমার আগামী 6 মাস তুমি যা বিক্রি করবে এখানে তুমি এগুলো দিবা। তাহলে কিন্তু এই অভ্যাসটা কিন্তু বদলে যায় এবং একই সাথে এই পলিথিন যে ক্ষতিকর সেটার জন্য ব্যাপক প্রচারণা আমরা দেখছি যে এগুলা কেউ মাথা ঘামায় না। যেমন আপনার সাথে আমি একটু যোগ করে দিতে পারি, আপনি দেখছেন যে গত 2-3 বছর ধরে মনে হয় ঢাকায় যখন কুরবানের সময়, মানে ঈদুল আজহার সময় যে আমাদের পশু জবাই করি, পশুর বর্জ্যের জন্য কিন্তু সিটি কর্পোরেশন ব্যাগ সরবরাহ করতেছে। এতে কিন্তু অনেকের এই যে পলিউটারটা হচ্ছে না, সরকার চাইলে কিন্তু পারে না, এটা সম্ভব। এবং আপনাকে এটা শুধু একদিনে না, আপনাকে পুরা সিস্টেমকে আপনাকে এটার মধ্যে আনতে হবে। আমি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত পলিথিন পৃথিবীর অন্য কোথাও ব্যবহৃত হয় না, বাংলাদেশেও মনে হয় এত ব্যবহৃত হয় না, স্বাভাবিকভাবেই, কারণ বাংলাদেশে কনজিউমার গোষ্ঠী খুব সীমিত। কিন্তু এখানে প্রত্যেকটা পলিথিন আপনি চাইলে রাস্তায় ফেলতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট ওই আটকায় আপনাকে রিসাইকেল বিনে ফেলতে হবে। রিসাইকেল বিন আপনি রাস্তায় ফেলতে পারবেন না, রিসাইকেল বিনের যে ময়লা থাকে ওটাকে আপনাকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখবেন, আপনাকে ট্রাক এসে নিয়ে যাবে, তারা এটা রিসাইকেল করবে। তার মানে এটা একটা সিস্টেমের মধ্যে এসছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু পাটের ব্যাগ ব্যবহৃত হয় না, খুব বেশি পলিথিনে ব্যবহৃত হয়, কিন্তু এই পলিথিনগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মেশিনে চলে যাচ্ছে যেন এটা যথেচ্ছভাবে বাইরে না পড়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের প্রেক্ষাপট তো এক নয়, এখানকার মানুষ চাষবাস করতে হয় না, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা
পরতে পরতে আপনার চাষবাস করতে হয়, নদী আছে, ড্রেনেজ আছে, যেগুলো পলিথিনে ছয়লাভ হয়ে যাচ্ছে, কারণ আমাদের রিসাইক্লিং সিস্টেম নাই। তো আমি বলছি যে এই মৌখিকভাবে শুনতে খুব ভালো লাগে যে না, পলিথিন বন্ধ করো, পাটের ব্যাগ ব্যবহার করো, কিন্তু এর যে বিকল্প এবং সিস্টেম যে ডেভেলপ করা, সেটার দিকে আমাদের কারো মনোযোগ নাই, কোনো সরকারের মনোযোগ নাই। আগামীতেও আসবে কিনা আমি জানি না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি আপনি 1 মিনিটে বলতেন যে নয়া দিগন্তের আরেকটা শিরোনাম দেখতেছি, সেটা হলো যশোর ও চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে 3 জন নিহত। বাংলাদেশে তো বন্দুকযুদ্ধ নিয়ে অনেক কথা হয়। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমার তো দেশে যেতে হবে, আমিও যুদ্ধে নিহত হতে পারি, এটা বলা ঠিক না। বন্দুকযুদ্ধে নিহত, হ্যাঁ, এটা গোলাগুলির ঘটনা সব দেশে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও হচ্ছে, কিন্তু যেমন ক্যালিফোর্নিয়ায় যে ঘটনা ঘটছে সেখানেও পুলিশ গুলি করে মারছে সন্দেহভাজন। কিন্তু বাংলাদেশের গুলির ঘটনাগুলো না আমাদের মুখস্থ হয়ে গেছে, এবং যারা এই গল্পগুলো বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। কিন্তু তারা বলে এই কারণে, কারণ গণমাধ্যম কোনো প্রশ্ন করবে না, তারা যেটা বলবে আমরা সেটাই চালিয়ে দিব। আসলে এটা বন্দুকযুদ্ধ নয়, এটা হচ্ছে হত্যাকাণ্ড, এবং অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত, কিন্তু সেটা না করে যেটা হয়, আপনি দেখবেন এদের পরিচয় নেন, এরা কেউ বিএনপি করতো, কেউ অন্য কাজ করতো, এটা হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড। বাংলাদেশের র্যাব, পুলিশ যেসব হত্যাকাণ্ড চালায়, যেটা বলে বন্দুকযুদ্ধে মারা গেছে, সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করি না যে এটা বাংলাদেশের সন্ত্রাসীদের এত সাহস নাই যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে পিস্তল ঠেকাবে, এবং এই ধরনের কোনো দৃশ্যমান ভিডিও চিত্র এতদিন পর্যন্ত গণমাধ্যমের সামনে হাজির করতে পারেনি। সুতরাং এটা একটা হত্যাকাণ্ড, বিনা বিচারে হত্যাকাণ্ড। জনাব শাহেদ আলম, আপনি স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেই জন্য টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা আপনার যুক্তরাষ্ট্রের নিরাপদ সফর কামনা করছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলাপ করছিলাম চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের সফররত জনাব শাহেদ আলমের সঙ্গে। নিশ্চয়ই আপনারা প্রেস ভিউর আলোচনা শুনেছেন। এখান থেকে যদি সংশ্লিষ্টরা কিছুই আমলে নেন, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। টাইম টেলিভিশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।